আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজের এবং আমি ফারজানা দানি। দাম বাড়ানোর পরও রাজধানীতে কাটেনি তেলের সংকট, বরং পেট্রোল পাম্পে তেল পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার কোথাও তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে পাম্প। এতে ভোগান্তির সাথে বাড়ছে তীব্র ক্ষোভ। এদিকে তেলের দাম বাড়ায় পরিবহন খরচ সহ দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কায় সাধারণ গ্রাহকরা। সর্দার রাজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জ্বালানি অস্থিরতার মধ্যে দেশে তেলের দাম বাড়ানো হলেও কমছে না সংকট। পর্যাপ্ত তেল না পাওয়ায় এখনও পাম্পগুলোতে চলছে রেশনিং পদ্ধতি। প্রতিদিন সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু করে শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার। তবে এর আগেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকে জ্বালানি নিতে আসা গাড়ির চালকরা। দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 5 লিটার না হোক, 200 টাকার হোক, কিন্তু সব পাম্প যেন অ্যাভেলেবেল থাকে, আমাদের যেন ভোগান্তি না। রাত 10টা থেকে এসে এখন পর্যন্ত পাম্পের কাছে যেতে পারলাম না। তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে পাশের পূর্বাচল ট্রেডার্স। রেশনিং পদ্ধতির তেলে গ্রাহক চাহিদা পূরণ করতে পারছে না পাম্পটি। রবিবার দুপুরেও তেল দেওয়া শুরু করতে পারে নাই বাড্ডার মক্কা পেট্রোলিয়াম। ফলে ঘন্টার পর ঘন্টা পাম্পটিতে তেলের জন্য অপেক্ষা করছে অসহায় গ্রাহকরা। যাদের রেফারেন্স আছে তারা পাচ্ছে 100 লিটার, আর যাদের রেফারেন্স নাই তাদের দিচ্ছে হলো 30 লিটার। এরপরে 100 লিটার তেল দিলে তার থেকে 200 টাকা করে নিচ্ছে এক্সট্রা, বা 50 টাকা 100 টাকা সবসময় এক্সট্রা নিচ্ছে। লাইনে অকটেন বিক্রি করছে 200-250 টাকা করে লিটার। এই সমস্ত অপব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে আগে ধরে আইনের আওতায় আনতে হবে, আর না হলে সাধারণ মানুষ কখনো এই সমস্ত কাজ থেকে মুক্তি পাবে না। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল সরবরাহ অব্যাহত থাকলেও তা পেতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। এমনিতে গরম, অস্থির আর তেলের সংকট। আল্লাহ পাক জানে এই সমাধান কখন কিভাবে হয়, আল্লাহ পাকই জানে। দাম বাড়াটা খুব বেশি প্রবলেম মনে করছি না, তেল পাওয়াটা হলো সবচেয়ে বড় সমস্যা। রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পের চিত্রই এমন। কাঙ্ক্ষিত তেল পাওয়াই যেন এখন বড় সফলতা ভুক্তভোগীদের। গ্যাস সিলিন্ডার যে গাড়িতে আছে, এরা পাম্পে যে দেখা যাচ্ছে 500 টাকা ধরাই দিলে এদের দেখা যাচ্ছে ট্যাঙ্কি ফুল করে দেয়। এরা বাইরে যে দেখা যাচ্ছে সেই তেলগুলো কালো বাজারে বিক্রি করে। যে সিন্ডিকেট ব্যবসায়ীরা তেলের নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা অতি শীঘ্রই এটা ভোগান্তির শিকার হবেন, তারাও শিকার হবেন। পরিস্থিতি মোকাবেলায় তেল সরবরাহে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার আহ্বান পাম্প কর্তৃপক্ষের। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। আর অর্থমন্ত্রী দাবি করলেন, IMF এর ঋণের সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। অমীমাংসিত বিষয়ে সমাধান হলে ঋণের পরের কিস্তি নিয়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বেড়েছে। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়, এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে বৈঠক শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা শেষ হলে ঋণের পরের কিস্তির জন্য সিদ্ধান্ত। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। এডিবির সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। IMF এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন অর্থমন্ত্রী। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। এয়ার বাদল, RTV, ঢাকা।
এক মাসে 2 বার বাড়ল এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 212 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম সন্ধ্যা থেকে কার্যকর হবে। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 79 টাকা 77 পয়সা। কিছুতেই কমছে না হামের সংক্রমণ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে বাড়ছে উপসর্গ দেখা দেয়া সহ আক্রান্ত শিশুদের ভিড়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতাই এই পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। প্রতিনিধিদের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাড়ছে হামের সংক্রমণ, মৃতের সংখ্যায় যুক্ত হচ্ছে নতুন শিশুর নাম। উপসর্গ নিয়ে হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে, আর 34 শিশু উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর। একদিনে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 শিশু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে 10 মাস বয়সী 1 শিশুর মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। বরিশাল মেডিকেলের নতুন করে 42 জন রোগী ভর্তি হয়েছে। 23 জন রোগী ভর্তি হয়েছে পটুয়াখালীতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। প্রায় 891 জন রোগী অবস্থান করছে। তো প্রতিদিন এরকম প্রায় 900 কাছাকাছি রোগী থাকে এবং আমার এই হাম ওয়ার্ডে যে 100 সংখ্যা ছাড়িয়ে গেছে, কিন্তু আমার জনবল তো আসলে সেই তুলনায় বাড়ে নাই। এদিকে 20 এপ্রিল থেকে রংপুর সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। হাম রুবেলা টিকাদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। 65,000 শিশুকে টিকা দেয়া হবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। নাদিরা সুলতানা, RTV। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি, যা আগামী 10 মে পর্যন্ত বিশেষ এই ক্যাম্পেইন চালু থাকবে। সকালে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার সিভিল সার্জন জিল্লুর রহমান। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 12 এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পেইন 30 এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এমআর টিকা প্রদান করা হবে। নির্ধারিত কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। হাম রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি 2026-এর জাতীয় পর্যায়ের ক্যাম্পেইন 2026-এর 20 এপ্রিল তারিখ থেকে শুরু হচ্ছে এবং 10 মে 2026 তারিখ পর্যন্ত সারা দেশে পরিচালিত হবে। ইতিপূর্বে 12 এপ্রিল 2026-এর তারিখ থেকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এই ক্যাম্পেইন শুরু হয়েছে এবং সিটি কর্পোরেশন এলাকায় 30 এপ্রিল 2026 পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে। এদিকে হামের সঙ্গে চোখ রাঙানির মধ্যেই পটুয়াখালীতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়ার সংক্রমণ। গত 24 ঘন্টায় 61 জন ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 24 জন, মির্জাগঞ্জে 11 জন, কলাপাড়ায় 10 জন, 10 মিনায় 9, বাউফলে 4 ও গলাচিপাই উপজেলায় হাসপাতালে 3 জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জানুয়ারি থেকে 19 এপ্রিল পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4509 জনে। একদিকে হাম, অন্যদিকে ডায়রিয়ার প্রাদুর্ভাবে সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। অনেক মাই আছে যে বাচ্চার খাবার তৈরির পরে হাত ধোয় না, বা বাচ্চার পায়খানা পরিষ্কার করে হাত ধোয় না, এরকম ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। সর্বোপরি আমরা স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাবও একটা কারণ।
পবিত্র হজ পালনে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন হাজিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ করে দেয়ায় এবারের হজ যাত্রার শুরুটা হাজিরা করতে পেরেছেন স্বস্তির মধ্য দিয়ে। হজ ব্যবস্থাপনায়ও সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বন্ধে মোনাজাত করার কথা বলছেন হাজিরা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আল্লাহর ঘরের মেহমান হতে আশকোনা হজ ক্যাম্পে পদচারণা বেড়েছে হাজিদের। বোর্ডিং পাস, চেকিং, ইমিগ্রেশন সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার জন্য সব প্রস্তুতি শেষ করা হচ্ছে হজ ক্যাম্পে। যে প্রান্তে যে মুসলমানই থাক না কেন, সকল প্রান্তের সকল মুসলমানদের জন্য আমাদের দোয়া থাকবে। কাফের মুশরিকদের অত্যাচার থেকে বেঁচে থাকে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, এবং তারা নিজেরাও যেন সঠিক পথে চলে সেটাও প্রার্থনা থাকবে। সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া থাকবে। বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি। গাজাবাসীর জন্য দোয়া করব, ইরানের জন্য দোয়া করব, যেন পুরো মুসলিম বিশ্ব তার নিজের পায়ে দাঁড়াতে পারে। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান আগতরা। নির্বিঘ্নে হজ শেষে যেন আবার পরিবারের কাছে ফিরে আসতে পারে সেজন্য দোয়া প্রার্থনা করে হাজিরা। সুস্থভাবে আমরা যাতে পারবো, মানে এয়ারপোর্টে যেটা ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা দূর হয়ে যাবে অনেকটা। সার্বিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন সিস্টেম, পলিসি সবকিছু মনে হচ্ছে অনেকটা আপগ্রেডেড। কারণ হলো আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না। সৌদি যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি আছে বলে জানিয়েছে হজ অফিস। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সকল হজ যাত্রীকে অনুরোধ জানাতে চাই যে প্রত্যেকেরই টিকিট কিন্তু এনশিওর করা হয়েছে, সুতরাং আমাদের হজ যাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। রবিবার 14টি ফ্লাইটে ৫,৭০৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছাবে। আগামী ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। টেলিভিশন রেটিং সিস্টেম টিআরপিতে এগিয়ে থাকলে চ্যানেলগুলোর বিজ্ঞাপন রেট বেশি এবং অধিক আয় হয়। সেই টিআরপি তালিকার শীর্ষে স্থান করে নিতে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের কথা স্বীকার করেন। উচ্চপদস্থ কর্মকর্তার কথায় বেরিয়ে এসেছে অনিয়মের সঙ্গে 10টিরও বেশি টেলিভিশন জড়িত থাকার কথা। এমন ঘটনায় মামলাও হয়েছে। জালিয়াতির বিষয়টি অবহিত করে চ্যানেলগুলোকে কম্প্রোমাইজ চিঠি দেওয়া হয়েছে বলে জানান BSCL এর মহাব্যবস্থাপক। টিআরপি নিয়ে এয়ার বাদলের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশীয় কোনো টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান কতজন দেখছেন তার জরিপ করে প্রতিবেদন দেয়াই হলো টেলিভিশন রেটিং সিস্টেম বা টিআরপি। বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর বড় কোনো আয় নেই। টিআরপির তালিকায় শীর্ষে থাকা চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিতে হুমড়ি খেয়ে পড়ে সংস্থাগুলো। বাস্তবে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো টিআরপির অনিয়মের কারণে লোকসানে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতির সাথে জড়িতরা অনেক প্রভাবশালী এবং সেটা একদম কেবল অপারেটর সংশ্লিষ্ট। সে বলছে যে আমার চাচা বাসায় দিয়ে আসো বা আমার মামা বাসায়, সে তো দেখে। যেহেতু আমরা 500 টাকা দিই, অনেকে তো এটা আর কি সুবিধা হয়, মান্থলি 500 টাকা দিয়ে দিই। তো করলে অনেক টিভি চ্যানেলের নাম চলে আসছে যাদের মধ্যে অনেকে প্রমিনেন্ট হয়তো। নাম বলেন না, দু একটা শুনি কারা কারা। এটা একটু স্যারদের না বলে ভাই পারবো না, মানে স্যাররাও জানে, জানার জন্য আর কি। আসলে কয়টা চ্যানেল? 10-এর উপরে। 10টার উপরে চ্যানেল। কিছু কিছু চ্যানেল সবসময় উপরের দিকে থাকে। অনেকগুলি আছে, মানে যারা আপনারা দেখেন মানে ওই রকমই, ঠিক আছে। মানে অনেকটাই তো ধারণা করা যায় মাঝে মাঝে, তাই না, যে হঠাৎ করে কেন এই উপরে আছে। নিরাপত্তার শঙ্কায় চ্যানেলগুলোর নাম বলতেও ভয় পান তিনি। স্যার থাকলে সুবিধা হতো ভাই, মানে সেটা ঠিক আছে, আমরা স্যারকে প্রোভাইড করবো, স্যার আপনাকে দিবে, এরকম। মানে আপনি স্যারের কাছে জানার জন্য একটু নাম বলেন, অফিসিয়ালি লাগবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। যারা মাসল পাওয়ার ভাই, ওদের কাছে আমি নাতি তুড়ি মেলা এখনো উড়াই নিয়ে যেতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন। প্রমাণ হাতে থাকলেও জড়িতদের বিষয়ে জানাতে নারাজ তিনি। কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আপনি জানেন যে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। যে এই কিছু কিছু চ্যানেল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। তা আমরা সবাইকে
এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বারবার অভিযোগ ওঠায় টিআরপির দায়িত্ব থেকে নিজেরা সরে আসতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান মহাব্যবস্থাপক। কোনো একটা চ্যানেল একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে বা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, যার আমার সাথে চুক্তি আছে, তা আমি তো আপনাকে এইটুকুই বলতে পারি, আপনি তো আর আমার কোম্পানির আন্ডারে না, আপনার সাথে আমার একটা চুক্তি আছে। যাদের যাদের নামে এই ধরনের আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করি যে আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, হয়েছে, এটা কিছুটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তথ্য মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, আমরা এটা ছেড়ে দিতে চাই বা হ্যান্ড ওভার করে দিতে চাই। অনিয়ম বন্ধে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা। আর বাদল, RTV, ঢাকা। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণার পর আটকা পড়েছে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। ইরানের ওপর মার্কিন অবরোধকে কেন্দ্র করে পুনরায় হরমুজ বন্ধের পর এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও জোর প্রস্তুতি চলছে পাকিস্তানে। এদিকে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ চালানোকে যুদ্ধবিরতির লঙ্ঘন উল্লেখ করে আবারও হরমুজ বন্ধ ঘোষণা করে দেশটি। শনিবার প্রণালীটিতে দুটি ভারতীয় জাহাজ আক্রমণেরও শিকার হয়েছে। এরপর থেকেই এ অঞ্চলে আটকা পড়েছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। ইরান স্পষ্ট বলছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। রোববার দুটি তেলবাহী ট্যাঙ্কার IRGC ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা। পরবর্তী দফার আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। দেশটির পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত দুপক্ষের দাবিগুলো সামঞ্জস্যপূর্ণ না হলে আলোচনায় বসতে চায় না ইরান। তবে এরই মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। এ সপ্তাহের শেষের দিকেই বৈঠকটি হতে পারে বলে দাবি করছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। আব্দুল মালেক, RTV। সার্ক চেম্বারের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নেপালের ব্যবসায়ী নেতা চন্দ্রিকা প্রসাদ ঢাকাল। পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়ে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিদায়ী সভাপতি জসিমউদ্দিন সদস্য দেশগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব আরোপ করেন। নতুন কমিটির প্রথম বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সম্মিলিত উদ্যোগের উপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে সার্ক অঞ্চলের সহযোগিতা আরও বাড়বে। দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার পরিকল্পনা নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দুর্বল রাজনৈতিক অঙ্গীকার, দুর্বল সমন্বয়, গোষ্ঠী স্বার্থ ও জবাবদিহিতার ঘাটতির কারণে অনেক ভালো সংস্কার উদ্যোগী ব্যর্থ হয়ে যায়। রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে সানেম এর নবম বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কার শব্দটি এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা। দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার পরিকল্পনা নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন। দুর্বল রাজনৈতিক অঙ্গীকার, দুর্বল সমন্বয়, গোষ্ঠী স্বার্থ ও জবাবদিহিতার ঘাটতির কারণে অনেক ভালো সংস্কার উদ্যোগী ব্যর্থ হয়ে যায়। 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে নিজে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক MP শামীম ওসমান
মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানিতে এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। সেই সঙ্গে এ মামলায় শামীম ওসমান এবং তার ছেলেসহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আর্জি জানায় তারা। এ বিষয়ে আসামিপক্ষ শুনানি করবে 23 এপ্রিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পরে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল সাক্ষীর জেরা। সরকারের কোর কমিটির মিটিংয়ের সাথে তিনি সম্পৃক্ত থাকতেন এবং পুরো ছাত্র জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন ছাত্র জনতার উপরে এবং তার একটি অডিও ক্লিপের আজকে আমরা আদালতকে শুনিয়েছি। আসন্ন ঢাকা আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। মূলত নির্বাচনের পরিবেশ, মনোনয়ন প্রক্রিয়া এবং অ্যাডহক কমিটির কার্যক্রমের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমর্থিত সবুজ প্যানেল। এ সময় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠানে এবং ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতি আহ্বান জানান জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কেয়ারটেকারকে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পিরোজপুরের ডিবি পুলিশের বিরুদ্ধে। গরম মোমে ঝলসে দেওয়া হয়েছে যৌনাঙ্গ, পায়ের পাতা ও শরীরের গোপন স্থানে দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে মামলা না করতে পরিবারকে দেওয়া হয় হুমকি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে এ ঘটনায় ক্লোজ করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পিরোজপুর পুলিশ লাইন্সের এই মেসে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ভুক্তভোগী ইউনুস ফকির। 13 এপ্রিল সোমবার দুপুর 1:30টার দিকে নিজ কক্ষ থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে বলে জানান পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এ ঘটনায় কেয়ারটেকার ইউনুস ফকিরকে ডেকে এনে প্রথমে মারধর ও পরে হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হয় অন্য একটি কক্ষে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে চালানো হয় পাশবিক নির্যাতন। গালি দুটো দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাপ করাই দিয়েছি। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে এসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই শট। পুরো সঙ্গে মোম পোড়াই দিছে, তারপরে কারেন্ট শট দিছে, ইলেকট্রিক শট দিছে, পাড়াই ধরছে, তারপরে মা কানে থাবড়াইছে। এগুলা সুষ্ঠু বিচার চাই। বীর আরিফ যে আমার ভাইয়ের উপর যে নির্যাতন করছে, আমি এটার বিচার চাই। নির্যাতনের সময় উপস্থিত ছিলেন না বলে জানান অভিযুক্ত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরিফ। তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে, কিন্তু তখন আমি এই পাশে বসাছি। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে ক্লোজ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তাকে পরশুদিন করা হয়েছে, ক্লোজও করা হয়েছে, তাকে এখন প্রশাসন পরে বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জোর দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV। খাল খনন কর্মসূচি সরেজমিনে দেখতে আগামী 27 এপ্রিল যশোর ও 2 মে সিলেট যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ের নিজ কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বন্যার আগাম প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এর আগে বেলা 12টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে নিজ দপ্তরে বৈঠকে অংশ নেন তারেক রহমান। সাতাশ তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে
সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। কাল পৈতৃক ভূমি বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ বাড়িতে। এ উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন, সাজসজ্জা আর প্রস্তুতিতে সরগরম পুরো শহর। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আমি তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার হিসেবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্বে এসেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার সোমবার নিজের পৈতৃক ভিটা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মহানগর হিসেবে নতুন পরিচয় পাচ্ছে বগুড়া। একদিনের এ সফরে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, হাম রুবেলা টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, পৈতৃক বাড়ি পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারেক রহমানের এ সফর ঘিরে বগুড়া জেলা জুড়ে বইছে সাজ সাজ রব। ঘরের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে প্রস্তুত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমাদের সিটি কর্পোরেশন 20 তারিখে যেটা ঘোষণা করতেছে এটা আমরা আসলে আনন্দিত। তো আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত, পাশাপাশি বগুড়াবাসী অধীর অপেক্ষায় তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পরিষদ ও প্রশাসন। মানুষের প্রত্যাশা যে এই মাটির সন্তান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, তো যেটা পিছিয়ে পড়া বগুড়া সেটা আমরা এগিয়ে নিতে চাই। এই প্রোগ্রাম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যত রকমের প্রস্তুতি নেওয়া সম্ভব বা প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এরই মধ্যে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। তো ওনার নিজের এলাকায় এখানে জনসমাগম অনেক বেশি হবে, তো ওনার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিবেচনা করে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের এ সফর বগুড়ার উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV। কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে খামারিদের সার্বিক সহযোগিতা করবে সরকার। ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব দেন তিনি। পোলট্রি খাতে আগের মতো ক্রেডিট সুবিধা পুনরায় চালুর আহ্বান জানান। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে মান যাচাই ও সতর্কতা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তার উপর অতিরিক্ত চাপ না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টিকে থাকতে পারে সেটা কিন্তু আপনাদের সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে হবে। অবশ্যই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দিব। ভ্যাকসিনটা আমরা ইম্পোর্ট করি, আপনারা ইম্পোর্ট করেন হয়তো কেউ কেউ। ভ্যাকসিন যা আসছে সেটা কি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, ভ্যাকসিনটা ঠিকভাবে যেটি আমি আমদানি করছি খামারিদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি সেটির মানটা ঠিক আছে কিনা, এই ব্যাপারে যারাই সম্পৃক্ত রয়েছেন তাদেরকে কিন্তু অনেস্টির সাথে সেই বিষয়টি কিন্তু আপনাদের দেখা উচিত। প্রবাসীরা বাংলাদেশের জন্য সম্পদ। তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সকালে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড সিভিক কাউন্সিলর শিবলি আলমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরের খোঁজ নেন। শিবলি আলম বলেন, বাংলাদেশিদের জন্য কাজ করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমের সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সম্পদ পৌঁছে দেওয়া এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হলে যাকাত প্রদানের মাধ্যমে সমাজের বিত্তবানদের সম্পদ পবিত্র হওয়ার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে।
দেশের রিটেল খাতে উদ্ভাবন ও উৎকর্ষতাকে স্বীকৃতি জানাতে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেল অ্যাওয়ার্ডস 2026-এর তৃতীয় আসর। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে মোট 26টি ক্যাটাগরিতে 64টি উদ্যোগকে তাদের উদ্ভাবনী অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে 40টি উদ্যোগ বিজয়ী স্বীকৃতি এবং 24টি উদ্যোগ অর্জন করে অনারেবল মেনশন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরামের উদ্যোগে এবং স্বপ্নের পরিবেশনায় আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সিঙ্গার ও বাটার এবং সহযোগিতায় ছিল কনকা ও গ্রি। দ্বিতীয় ধাপে 171 ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হলো ক্রীড়া কার্ড। এর আওতায় বিমা, স্বাস্থ্যসেবা ও প্রতি মাসে নগদ 1 লাখ টাকা করে পাবেন ক্রীড়াবিদরা। অ্যাথলেটদের 4 মাসের পারফরমেন্স মূল্যায়ন করবে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এমন সুবিধা পেয়ে উচ্ছ্বসিত কার্ড পাওয়া ক্রীড়াবিদরা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় নিয়ে সিরিজে ফিরতে চায় বাংলাদেশ। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। বাংলাদেশের জন্য আশার খবর, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন প্রথম ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়া মুস্তাফিজুর রহমান। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।